যখন রাজ্যের মন্ত্রী একজন জনপ্রতিনিধি এক মহিলা সরকারি আধিকারিককে আঙুল উঁচিয়ে শাসানি লাঠিপেটা করার হুমকি দেন। বন দফতরের জায়গা দখলমুক্ত করতে গিয়েছিলেন মহিলা রেঞ্জ অফিসার। পড়লেন কারামন্ত্রী অখিলগিরির রোষে। সমর্থনযোগ্য নয় ড্যামেজ কন্ট্রোলের সরকার ও তৃণমূল। আর অখিলগিরির গ্রেফতারির দাবি তুলেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তায় সাধ। এবার তৃণমূল নেতার রোষে বিডিও যোগ ছুড়লেন তিনি, এমনটাই অভিযোগ। শেখ শাহজাহান ও শিবু হাজরা জেলে কারা হবেন? তৃণমূলের ব্লক সভাপতি না। আজকের বৈঠকেও কাটলো না জট। এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো। তার আগে শুরুতেই আপনাদের সামনে রাখবো, বন দফতরের জায়গা দখলমুক্ত করতে গেলে সরাসরি মহিলা বন আধিকারিককে একেবারে পেটানোর হুমকি দিলেন কারামন্ত্রী ও তৃণমূল বিধায়ক অখিলগিরি। তার গ্রেফতারির দাবি জানিয়েছে বিজেপি। আর সূত্রের খবর, এই ঘটনায় কাঁথি মহকুমা সার্কেলের রেঞ্জ অফিসার মনীষা সাউকে ফোন করেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা ও তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দুঃখ প্রকাশ করেন তারা। দেখুন। একজন জনপ্রতিনিধি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, রাজ্যের কারামন্ত্রী, তিনি এবার হুমকি দিলেন কর্তব্যরত একজন মহিলা রেঞ্জ অফিসারকে। আপনার আয়ু 7 দিন 10 দিন, আপনি এত বড় ক্ষমতা দেখে মনে হচ্ছে যে রাষ্ট্রপতি ক্ষমতা নিয়েছে। এই সপ্তাহে কি হয় আপনারা দেখুন। আপনি আমাকে চিনেন না। 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। ফের বিতর্কে কারামন্ত্রী অখিলগিরি। এবার আরো বেলাগাম। বড় অফিসার আমি, স্যার আমি ডিউটি করছি বলে তুলে নেবেন? আপনাকে ডিউটি এখান থেকে না। এই ছবি রামনগর বিধানসভা এলাকার তাজপুরের। যে মহিলাকে শাসাচ্ছেন অখিলগিরি, তিনি কাঁথি মহকুমা সার্কেলের রেঞ্জ অফিসার মনীষা সাউ। তার দাবি, তাজপুর সমুদ্র তীরবর্তী জায়গায় বন দফতরের জায়গা দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন বেশ কয়েকজন। অভিযোগ, গত 2 বছর ধরে বন দফতরের তরফে বারবার নোটিশ দেওয়া হলেও জায়গা ছাড়া তো দূরস্থ, নোটিশের জবাবও দিচ্ছিলেন না তারা। তারা যেখানে বসেছিলেন সেই জায়গা বর্ষার শুরুতে সমুদ্রের জলে প্লাবিত হয়ে যায়। তখন তারা সেখান থেকে পিছিয়ে বন দফতরের গাছপালা কেটে ফের নতুন করে দোকান তৈরির চেষ্টা করছিলেন। সেই কাজে বাধা দেওয়াতেই এই ঘটনা। প্রথমে ফোনে ডিএফওর সঙ্গে বচসা হয় কারামন্ত্রীর। না ডিএফও সাহেব, আপনি বসতে দিবেন না। আপনি শঙ্করপুরে দোতলা ঘর করেছে, আগে শঙ্করপুরে ফরেস্টের ল্যান্ডের উপরে দোতলা ঘর করেছে, ভাঙুন ওখানে। হ্যাঁ ভাঙুন, আগে ভাঙুন তারপরে আসবেন এখানে। হ্যাঁ বলে দিন, হ্যাঁ বলে দিন। আমি ঠিক করছি, আমি যেটা বলছি ঠিকই বলছি। হ্যাঁ আমি বসাবো, বসিয়ে দিব আজকেই, আমি বসাবই। এরপর জবরদখল রুখতে আসা রেঞ্জ অফিসারের কথায় মেজাজ হারান মন্ত্রী মশাই। ম্যাডাম শুনুন, ম্যাডাম আপনি সবাইকে নিয়ে চলুন, বেশি দিন থাকতে পারবেন না। আপনার আয়ু 7 দিন 10 দিন। আমি আপনাকে বলছি যে বিড অফিসার আমি জানি ফরেস্টের কি কাজ হয়, কত বড় দুর্নীতি আমরা সব জানি। আমার জানি বিড অফিসারের বিরুদ্ধে কি আছে আমি জানি পাবলিকের। আমি কিন্তু ফাঁস করে দেবো সব বিধানসভায়। আপনি আমাকে চিনেন না, সমুদ্রে ওসব কথা বলবেন না আপনি আমাকে। আপনার সাথেও নেই, ওদের সাথেও পার্সোনাল নেই। আপনি এখানে থাকবেন না, ওরা থাকবে সারা বছর। অখিলগিরির এই বক্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় রাজ্য বিজেপির তরফে লেখা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি এই মন্ত্রীকে জেলে ভরার সাহস দেখাবেন? সরকারি আধিকারিককে কাজে বাধা দেওয়ায় তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। একজন মহিলা আধিকারিককে কুকথা বলার শাস্তি হবে মন্ত্রীর বিরুদ্ধে। যে ভাষায় আজকে রাজ্যের একজন মন্ত্রী কথা বললেন একজন মহিলা অফিসারের সঙ্গে, যেভাবে বললেন যে বাড়ি ফিরতে পারবে না, এরা যদি গুন্ডা হয় রাত্রে বেরোতে পারবে না, তাহলে মুখ্যমন্ত্রীর বিবৃতি, মানুষের সামনে মুখ্যমন্ত্রীর আশ্বাস আজকে কোথায় গিয়ে পৌঁছেছে সেটা দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী নাকি বলেছেন নম্র হতে হবে। কিরকম নম্র হতে হবে অখিলগিরি দেখিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন সংবেদনশীল হতে হবে, বিবেকবান হতে হবে। কিরকম বিবেক দেখিয়ে দিচ্ছেন অখিলগিরি। এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়, উল্টে নিন্দনীয়। যদি মাননীয় মন্ত্রীর, কারামন্ত্রীর বন দফতর নিয়ে, বন দফতরের অফিসারদের কাজ নিয়ে কোনো অভিযোগ থাকতো, তাহলে অত্যন্ত সহজ ছিল একটি ফোনে সেটা মাননীয় বনমন্ত্রী বীরবাহা হাঁসদাকে জানানো এবং একটা আলোচনায় যাওয়া বিষয়টা। কিন্তু হাজারো সমালোচনার পরও নিজের আচরণের মধ্যে কোনো দোষ দেখতে পাচ্ছেন না কারামন্ত্রী। ফরেস্ট অফিসারের কোনো নেই, গভর্নমেন্টের অর্ডার নিয়ে এখানে অনেক ফরেস্টের জায়গার উপর দোতলা ঘর হয়েছে,
সেগুলো যা গরিব মানুষের উপর আঘাত করে কি হবে, সেগুলো ভাঙুক। সূত্রের খবর, এই ঘটনায় কাঁথি মহকুমা সার্কেলের রেঞ্জ অফিসার মনীষা সাউকে ফোন করেন বনমন্ত্রী বীরবাহা হাসদা ও তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সূত্রের খবর, রেঞ্জ অফিসার মনীষা সাউকে মন্ত্রী বীরবাহা হাসদা বলেন, আপনি আপনার কাজ করুন, আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব। পাশাপাশি কুণাল ঘোষ বন আধিকারিককে ফোন করে দুঃখ প্রকাশ করে বলেন, আপনি সসম্মানে কাজ করুন। ঋত্বিক প্রধান, কৃষ্ণেন্দু অধিকারী ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। অরূপ, একেবারে মন্ত্রী বলছেন প্রয়োজনীয় পদক্ষেপ নেব। বিকেল 4টের সময় যখন আমরা কুণাল ঘোষকে ফোনে কথা বলি, তখন কুণাল ঘোষ বলেন, দাঁড়ান 1-2 ঘন্টা হয়েছে, পদক্ষেপ তো দেখতে পাবেন। কিন্তু 10 ঘন্টা পেরিয়ে গেল, এখনো কোনো পদক্ষেপ দেখতে পেলাম না। প্রায় 10 ঘন্টা পেরিয়ে গেল। একজন সরকারি আধিকারিক, কর্তব্যরত সরকারি আধিকারিক, একজন মহিলা সরকারি আধিকারিক, তাকে যা নয় তাই বলছেন। মানে সেই শব্দগুলো উচ্চারণ করতে আমার দ্বিধা বোধ হচ্ছে। এইভাবে হুমকি দিচ্ছেন, হুঁশিয়ারি দিচ্ছেন, অথচ কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এটা কি শাসকের উদ্ধত্ত? পাপিয়া, প্রথমত বলি, আপনার এই এবিপি আনন্দের 8টার শোটার নাম সরগরম। এই শোতে আমরা সরগরম করতে পারি, কিন্তু যিনি আইন প্রণয়ন করেন, যিনি আইনসভার সদস্য, একজন মন্ত্রী, তিনি কখনোই একজন সরকারি আধিকারিক সম্পর্কে এই ধরনের ভাষায় কথা বলতে পারেন না। এটা দলের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবে বলছি। এবং এটা কুণালদা যে কথা বলেছেন সেই কথাকে সেকেন্ড করে বলছি যে হ্যাঁ, হতেই পারে যে এখানে যে অভিযোগ উঠেছিল, যেখানে ফরেস্টের জমিতে কিছু দোকান রয়েছে, সেই দোকান বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেই দোকান রিপেয়ার করার সময় বন দপ্তর বাধা দিয়েছে। যদি কোথাও ওনার মনে হতো, ওনার পক্ষে সবচেয়ে সহজতম রাস্তা ছিল বনমন্ত্রী বীরবাহা হাসদার সাথে কথা বলা। এবং এটা তো ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে নিজেই বলেছেন সরকারি জমি যাতে বেদখল না হয়, বাইরে বহিরাগতরা দখল না করতে পারে বা যে কেউ দখল করতে না পারে, তার জন্য প্রশাসন ব্যবস্থা নেবে। এই সরকারি আধিকারিক তো সেই কাজই করছিলেন মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী। আমরা অর্থহীন ভাষায় বলছি, এই ঘটনা দল কখনোই এন্ডোর্স করে না, সমর্থন করে না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড আমি অবাকভাবে দেখলাম এইখানে বিজেপির নেতা শ্রমিকবাবুর বক্তব্য দেখাচ্ছিলেন, বিজেপির টুইট দেখাচ্ছিলেন যে জেলে পোড়া হবে না কেন। আমি ওনাদের কাছে জানতে চাইব, যখন এ রাজ্যের বিরোধী দলনেতা একজন পুলিশ অফিসারকে বলেন এই তুই খালিস্তানি, তখন তার বিরুদ্ধে ওনারা কি ব্যবস্থা নিচ্ছেন? আমরা দলগতভাবে নিন্দা করছি, কন্ডেম করছি। এর আগেও অখিলগিরির মন্তব্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভর্ৎসনা করেছেন, মমতাদি তার জন্য নিজে ক্ষমা চেয়েছেন। আজকে যারা এখানে হুলিয়ার দেন দাউ সাজছেন, আজকে সিপিএম আর বিজেপি এখানে বড় বড় জ্ঞানের বাড়ি দেবে। বিরত করতে বাধ্য হচ্ছি। রাজ্যের একজন মাননীয় মন্ত্রী, একদম সম্মানপূর্বক বলছি, তিনি একবার নয় বারবার একেবারে রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর ভাষায়, তার বডি ল্যাঙ্গুয়েজ আমরা প্রত্যেকে দেখেছি। একজন মহিলা হিসেবে শুধু নয়, একজন বাঙালি হিসেবে মাথা হেঁট হয়ে আসে। সেখানে মুখ্যমন্ত্রীকে, খোদ মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়। মানে অখিলগিরি একের পর এক অন্যায় করে যাবেন আর শুধু ক্ষমা চাইলেই সব খুন মাফ হয়ে যাবে? পাপিয়া, আপনি বলার আগে আমি নিজেই মেনশন করলাম। না, আমি বলছি পদক্ষেপ কথা। আপনি তো বলছেন তো, আবার উল্টে না উল্টে তো আপনি উদাহরণ টেনে আনছেন। তাহলে কি না আপনি তো আপনাকে বলতে দিচ্ছি। অরূপ প্লিজ আপনি বলবেন। আমি বলছি যে আপনি বলছেন পদক্ষেপ নেবেন, কিন্তু তারপর জাস্টিফাই করবেন অন্য রাজ্যে বা অন্য দল কেন আসছে, কারণ আপনারা এই প্যাকেজের সাথেই আপনারা বিজেপি আর সিপিএম এর প্রতিক্রিয়া দেখালেন। যদি আপনারা না দেখাতেন আমার জাস্টিফাই করার প্রয়োজন পড়তো না। কেন বলছি, এই সিপিএম এর নেতা সুজন চক্রবর্তী, এরা যখন ছিলেন ইউনিসেফের মহিলা অফিসার, বানতলায় গিয়েছিল পোলিও এক প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য। অনিতা দেওয়ানকে ওই রকম ভাবে নৃশংসভাবে ধর্ষণ আর খুনের পরে বলা হয়েছিল ইট হ্যাপেন্স, এরকম তো হয়ে থাকে। তাদের মুখ থেকে জ্ঞানের বাড়ি চলবো। তৃণমূল অন্যায় করলে তাকে কন্ডেম করছে, প্রতিবাদ করছে। একদম আপনি কন্ডেম করলেন, প্রতিবাদ করলেন, কিন্তু আপনি বাংলার মামাটি মানুষের কথা বলছেন তো। বাংলার মামাটি মানুষই জানতে চায় কি পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা দেখান, সেটা বলুন। বিজেপি বা সিপিএম, কংগ্রেস, তারা কে কি বলেছে, তারা তাদের প্রতিক্রিয়া দেবে। আমি জনগণের হয়ে প্রশ্ন তুলছি, যে কি পদক্ষেপ নেওয়া হলো। অব্র দেখুন, অবাক হওয়ার তেমন কিছু নেই। যেই রাজ্যের কারামন্ত্রী এরকম ক্রিমিনালের মতো কাজকর্ম করেন আর আইনমন্ত্রী পালিয়ে পালিয়ে বেড়ান ইডির থেকে, সেই রাজ্যে এরকম হবে স্বাভাবিক। কিন্তু আমার দুঃখ লাগছে অন্য একটা জায়গায়। আমি ভাবতাম যে মুখ্যমন্ত্রী একটা পোস্টে রয়েছেন, সেই পোস্টের গুরুত্ব রয়েছে, ওনার কথার গুরুত্ব রয়েছে, বাকি সব কটা ল্যাম্প পোস্ট। তো আমি দেখছি আজকে ওনার ক্যাবিনেটের একজন 5 পয়সার মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর পোস্টটাকে 2 পয়সা দিয়েও ভ্যালু দিচ্ছেন না। এর উত্তর তৃণমূলকে খুঁজতে হবে, এতে আমাদের বেশি কিছু চিন্তিত নয়। কিন্তু কয়েকটা জিনিস ভুলে গেলে চলবে না। প্রথমত, এই অখিলগিরি নামক মহাশয়, যাকে আমি তো জানোয়ার বলে এই ছোট লোকামিটা করবো না, কিন্তু উনি কি করেছিলেন এটা মনে করি বলবেন একটা কথা। অখিলগিরির একজন মন্ত্রী হয়ে সীমা ছাড়িয়েছেন,
আমরা এখানে থেকে ছাড়াবো না, একদম ছাড়াবো না, অতিক্রম করব একদম করব না। আমি বলিনি কি, দাঁড়ান আমাকে বলতে দিন। একদম শব্দ আমি কোথায় বলবো? না না আমি বলছি, একদম বলার আগে আপনি বলছেন বলবেন না, আমাকে বলতে দিন এবার প্লিজ। প্রথমত আমাদের দেশের প্রেসিডেন্টের ব্যাপারে উনি কি ধরনের কুরুচিকর মন্তব্য করেছিলেন সেটা বোধহয় আমাদের প্রত্যেকের স্মরণে রয়েছে। তারপরে উনি যে দপ্তরের মন্ত্রী, কারা দপ্তর, তো কারা দপ্তরের একটা বিশাল বড় ঘটনাটা আপনারা দয়া করে হাইলাইট করুন। এই মন্ত্রীর মন্ত্রিত্বে হচ্ছে এবং ক্যালকাটা হাইকোর্টও সেটার কিন্তু পুরোপুরি সজ্ঞানে নিয়েছে। 196 জন মহিলা যারা কারাগারে বন্দি আজকে পশ্চিমবাংলার বুকে, তাদের নাকি সন্তান হয়ে গেছে। কি করে হয় এটা? ইটস আ বিগ স্ক্যাম। এবং এই বিষয়ে যখন এই কারামন্ত্রীকে জিজ্ঞেস করা হয়েছিল উনি বলেছিলেন উনি ওটা জানেনই না। উনি যে একটা বিশাল বড় কোনো র্যাকেট চালাচ্ছেন কি ওনার আন্ডারে কোনো র্যাকেট চলছে এই জিনিসটাও কিন্তু ভেবে দেখার বিষয় এবং ইনভেস্টিগেশনের বিষয়। আরেকটা জিনিস বলি, অখিল গিরি আজকে যে জিনিসটা বলেছেন, কয়েকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। উনি বলছেন ফরেস্ট মিনিস্ট্রিতে কি ধরনের 2 নম্বরই হয় বা চুরি হয় উনি সব জানেন, উনি কিন্তু বিধানসভায় বলে দেবেন। এটা যদি ওনার ক্যাটাগরিক্যাল বক্তব্য হয় তাহলে কিন্তু তৃণমূল ক্যাবিনেটেরই একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী, যিনি সিএমকে 2 পয়সা দিয়ে পোছেন না, উনি মেনে নিলেন যে এই ক্যাবিনেটের ফরেস্ট মিনিস্ট্রিও নাম্বার 1 দুর্নীতিগ্রস্ত। আরেকটা জিনিস উনি বলছেন, হ্যাঁ আমি জবরদখলকারী বসাবো। তাহলে এটাও হতে পারে যে উনি পয়সা নিয়ে এই জবরদখলকারীদের বসাচ্ছেন। এতগুলো প্রশ্ন, এর উত্তর আমাদের থেকে চাওয়াটা তৃণমূল দেবে। আর তৃণমূলের যুক্তি, লাস্ট কথা বলছি, তৃণমূলের যুক্তি যদি এটা হয় যে বিজেপি কেন কৌমুখ খায়, আমরা যদি পয়েন্ট অফ কম্পারিজন হই তাহলে সবসময় আসে যা কিছু প্রশ্ন করা হয় ওনারা বিজেপির কথা জানেন। বিজেপি ইজ নট আ পার্টি। আসবেন তারপর আমাদের সঙ্গে কম্পেয়ার করবেন, নয়তো কম্পেয়ার করবেন না, প্রশ্নের ডিরেক্ট উত্তর দিন। না গোবল লেপাটা যে বিজেপি আজকে খারাপ কম্পেয়ার করছেন কেন? আপনি ডিরেক্ট প্রশ্নের উত্তর দিন। পাপিয়া কে বলবে গোবল লেপাটা যে বিজেপির কাছে খারাপ কাজ, এটা শুনে আমাদের ভালো লাগলো। এই আমি বলছি পয়েন্ট অফ কম্পারিজন। গোবল লেপাটা যে বিজেপির কাছে খারাপ কাজ, এটা জেনেও ভালো লাগলো। 240-এর গুতো এমন হয়, 240-এর গুতোয় গোবল লেপাকে খারাপ কাজ লাগে, তো আমরা খুশি যে ভারতবর্ষের গণতন্ত্র বিজেপিকে এই শিক্ষা দিয়েছে। কিন্তু এই যে আমি অভ্রর কাছে খুব সবিনয় জানি, বিজেপি অভ্র বললে গায়ে লাগবে। আচ্ছা বলুন, অখিল গিরি কি ওই আধিকারিককে পিটিয়েছেন? খুব অন্যায় কাজ। আমি আবার পেটান্ডি বলে তাহলে ঠিক আছে, আমাকে যদি কথা বললেন আমাকে বলতে দেওয়া হবে। পাপিয়া যদি বলতে কেন বলছি, কারণ তৃণমূলের অগ্রণ নেতা আকাশ তৃণমূলের মুখোশটা খুলে চলতেই পারে, কিন্তু প্রত্যেকের সময় বলতে হবে। এবার আপনি আপনাদের সামনে রাখবো একাধিক কুরুচিকর কথায় রেঞ্জ অফিসারকে আক্রমণেই থামেননি কারামন্ত্রী। কর্তব্যরত বন আধিকারিককে অখিল গিরি আজ বলেন যে আপনি আমাদের কর্মচারী, মাথা নিচু করে কথা বলুন। প্রশ্ন উঠছে, তাহলে কি প্রশ্নহীন আনুগত্য চাইছেন মন্ত্রী? কারামন্ত্রীর এই শাসানি প্রকাশ্যে আসতে একেবারে সমালোচনায় সরব হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলির একাংশ। দেখুন, সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন, আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। কর্তব্যরত মহিলা রেঞ্জ অফিসারকে আক্রমণে ডান্ডা দিয়ে পেটানোর হুমকি থেকে একাধিক কুরুচিকর শব্দ প্রয়োগেই শেষ নয়। শনিবার কারামন্ত্রী অখিল গিরির মুখে শোনা গেছে সরকারি কর্মীর কি করণীয় তাও। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি প্রশ্নহীন আনুগত্য চাইছেন মন্ত্রী? 25 ফুট আমরা নিলাম, এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে বেশি কথা বলবেন না, আপনি একদম সরকারের সাথে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন, আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। কারামন্ত্রীর এই শাসানি প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে সরকারি কর্মচারী সংগঠনগুলির একাংশ। কারামন্ত্রীর গ্রেফতারির দাবি তুলেছেন অনেকেই। সরকারি কাজে বাধা দিচ্ছে এবং সেক্ষেত্রে মন্ত্রিত্ব জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উচিত পুলিশের। অবিলম্বে তাকে গ্রেপ্তার করা উচিত বলে আমরা সরকারি কর্মচারী সমাজ মনে করছে। এই যে এবারই প্রথম ঘটলো তা কিন্তু নয়, এইরকম ঘটনা আমরা বেশ বিগত কয়েক বছর ধরেই দেখতে পাচ্ছি। এই যে বিভিন্ন সময় মানুষকে, জনগণকে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে উস্কে দেওয়া, এটা হচ্ছে মানে কি বলবো, এটা যে খুব একটা বিচ্ছিন্ন ঘটনা তা নয়, এটা প্ল্যান করেই করা হচ্ছে। মন্ত্রী সরকারি অফিসারকে শাসাচ্ছেন,
তা দেখে উৎসাহিত হয়ে মন্ত্রীর সামনেই এক বিক্ষোভকারী সরকারি অফিসারকে অসম্মান করছেন। আপনি যে জনগণকে গুন্ডা বললেন না ম্যাডাম, এই জনগণের পয়সায় বেতনটা পাচ্ছেন, এই জনগণের পয়সা। তিনি তার অধীনস্থ কাউকেই এইভাবে শাসাতে পারেন কিনা সেটা আমার প্রশ্ন। সুতরাং কোথায় সেখানে তাকে সমর্থন দেওয়া হবে, তাকে সহায়তা করা হবে, নাহলে নিশ্চয়ই সেখানে একটা দল দেখা হচ্ছে। সরকারি কর্মচারীর সঙ্গে এইভাবে তাকে হেনস্থা করা, তাকে মারার হুমকি দেওয়া, এইটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং এটা অসম্ভব, এটা নিন্দনীয় ঘটনা। এটা হতে পারে না যে মন্ত্রী যা বলবেন সাতক্ষণ বাপ সবাইকে মাথা নিচু করে চলতে হবে। মুখ্যমন্ত্রী কি বুঝতে পারছেন যে ওর মন্ত্রী এমন ভাবে কথা বলেন যেখানে মান সম্মান নিয়ে টানাটানি হয়, কিন্তু কটু কথা বলাটা অথবা বিরোধী বেল্ট হিট করাটা, পাবলিকলি অসম্মান করাটা, এটা আসলে সরকারকে অসম্মান করা হয়। এ দায় মুখ্যমন্ত্রী। রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি বন দফতরের এক মহিলা অফিসারের সঙ্গে যেভাবে কথা বলছেন তা কোনো অবস্থায় দল অনুমোদন করে না। এই আচরণ, এই মানসিকতা, এই শরীরী ভাষা এবং এই মুখের ভাষা, এই শব্দবন্ধ, এই শব্দ চয়ন তীব্র প্রতিবাদ করছি। এটা ভৎসনাযোগ্য অপরাধ। সব মিলিয়ে কারামন্ত্রীর শাসানি ঘিরে প্রশ্ন উঠে গেল, সরকারি অফিসারদের থেকে নিয়ম মেনে কর্তব্য পালন নাকি প্রশ্নহীন আনুগত্য? কোনটা চাই সরকার? ঋত্বিক প্রধান, শিবাশিস মৌলিক ও সুদীপ্ত আচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। রায়গঞ্জ হোক বা কাটোয়া, পদক্ষেপ কোথায়? এখানে বলছেন যে ভর্ৎসনা করা হচ্ছে, দলের তরফ থেকে প্রতিবাদ করা হচ্ছে, কিন্তু কোথায় পদক্ষেপ? প্রশ্ন উঠছে। আমি বিশ্বনাথ দার কাছে আসবো। বিশ্বনাথ দা, মনে পড়ে যাচ্ছে শঙ্খ ঘোষের সেই সময়কার কথা, দাপিয়ে বেড়াবে আমাদের দল, অন্য কবে না কথা। সময়টা বদলায় কিন্তু এই কথাগুলো বদলায় না। কারণ এই শাসকের শাসানি এগুলোও তো বদল হয় না। সে রায়গঞ্জ হোক, কাটোয়া হোক বা এই অখিলগিরির মন্তব্যই হোক, একেবারে বলা যায় চড়াও হচ্ছে। আমি আর অন্য ভাষা খুঁজে পাচ্ছি না, অন্য শব্দ খুঁজে পাচ্ছি না। শুধু গায়ে হাত দেওয়া বাকি ছিল। যদিও অরূপ বলেছেন যে মানে তো নি, মানে জাস্টিফাই করতে গিয়ে না 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 বলেছেন, আপনি বলেছেন মানে তো আমি বলছি যে কি বাকি ছিল। না না আপনি টেনে আনতে গিয়ে কথা বলেছেন। আমাকে বলতে দেননি। দ্বিতীয় কথা, অরূপ প্লিজ, আমি বিশ্বনাথের কাছে বলছি, তুমি জাস্টিফাই করতে গিয়ে আবার বলবে। আমি যেটা বলেছি, কৈলাস বিজয়বর্গীয়, আকাশ বিজয়বর্গীয় যখন পিটিয়েছে বিজেপি তখন কি করেছিল? আমাদের বেশ শুনেছি। আমি বলেছি অরূপের জাস্টিফিকেশন আমি পেয়ে গেছি। এবার বিশ্বনাথ দা, আপনি কথাকে ডিসটর্ট করবেন। দেখো, আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে এটা পলিটিক্যাল বক্তব্য দিয়ে হবে না। অর্থাৎ তুমি পলিটিক্যালি কন্ডেম করলে কিনা দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। তুমি একেবারে একজন কর্তব্যরত আধিকারিককে, সরকারি আধিকারিককে তুমি হুমকি দিয়েছো, তুমি খারাপ ভাষা করেছো, কাজে বাধা দিয়েছো, প্রত্যেকটা স্পেসিফিক দ্বারায় মানে মন্ত্রীর বিরুদ্ধে মামলা হওয়ার কথা এবং খুব পরিষ্কার করে এফআইআর ওনার বিরুদ্ধে হওয়ার কথা। তোমাকে আমি পরিষ্কার করে বলছি যে প্রত্যেকটা মানে কর্মরত একজন আধিকারিককে হুমকি দেওয়া থেকে শুরু করে পরপর যদি কোড অফ কন্ডাক্ট গুলো দেখো, তাহলে অখিল বিরুদ্ধে স্পেসিফিক যদি মানে এফআইআর না হয়, তাহলে বুঝতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আর যেটা বাস্তবে কার্যকারী হচ্ছে, আমার তার মধ্যে একটা ফারাক আছে। অর্থাৎ উনি বলার জন্য বলেছেন, অখিলগিরি সেটা মানে মান্যতা দিতে রাজি নন। দ্বিতীয় যে বিষয়টা, যখন রাষ্ট্রপতিকে ওই একজন তফসিলি উপজাতি সম্প্রদায়ের মানুষ তার বিরুদ্ধে যখন বডি শেমিং ভাষা ইউজ করেছিল, তখনই আমরা প্রশ্ন তুলেছিলাম যে তার বিরুদ্ধে কেন এসসি এসটি অ্যাট্রোসিটি অ্যাক্টের আন্ডারে উনাকে বুক করা হবে না, উনাকে কেন মানে মামলা করা হবে না, উনাকে এফআইআর করা হবে না, উনাকে জেল যাত্রা হবে না। আমি যতটুকু রুল অফ ল জানি, একজন মন্ত্রী আর একজন রিক্সাওয়ালার মধ্যে কোনো তফাৎ নেই আইনের চোখে সবাই সমান। তৃতীয় যে বিষয়টা, উনি পরিষ্কার করে একজন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে বলছেন বন দপ্তরের দুর্নীতির কথা, যেটা উনি বিধানসভায় ফাঁস করে দিবেন সেটাও বলছেন। ফলে বন দপ্তরের যে ব্যাপক দুর্নীতি, সেইটা একজন ক্যাবিনেট মিনিস্টার মানে পরিষ্কার জনসমক্ষে আনলেন। থার্ড যে বিষয়টা আমি বলবো গুরুত্বপূর্ণ, সেটা হলো আজকের এই দিনের জন্য দায়ী কিন্তু আমার মতন লোকরা, ওই ধরনের আধিকারিকরা দিনের পর দিন দাবেদারি করেছে বিরাট সংখ্যক সরকারি আধিকারিক, এবং দিনের পর দিন তেল মেখে চলেছে, আইন নিয়ম নীতি অমান্য করে সরকারকে কেবলমাত্র তেল দিয়েছে।
তারা রুল অফ ল দেখেনি। WBCS অফিসার থেকে শুরু করে ফরেস্ট অ্যাসোসিয়েশন গুলো কার্যত রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে, এমনকি আমার মতন অধ্যাপকরাও দলদাসে পরিণত হয়েছে। আজকে আমরা মেরুদণ্ড বিক্রি করেছি। আমাদের তো এটাই ভবিষ্যৎ ছিল, আমাদেরকে এইভাবেই তো মানে আচরণ করবে আমাদের প্রতি, এটাই তো ভবিতব্য আমাদের ছিল। মানে রাজ্য সরকারের কর্মচারীরা দিনের পর দিন যখন নির্বাচন হয়েছে তখন রাজ্য সরকারের মানে তৃণমূল সরকারের হয়ে কাজ করেছে, তৃণমূলের হয়ে কাজ করেছে। আমরা দেখেছি পঞ্চায়েত নির্বাচনে এমনকি SC ST জালিয়াতি করে, মানে সার্টিফিকেট জালিয়াতি করেছে বিডিওরা পর্যন্ত, যেটা কলকাতা হাইকোর্টের ইয়েতে এসছে, মানে স্কুটিনিতে এসছে। তুমি জানো দিনের পর দিন আধিকারিকরা নিজেদের শীত দ্বারা বিক্রি করেছে। আজকে তাদের কাছে তারা এটাই পাবে, তারা কুকুর বিড়ালের মতন। আর যখন একজন পুলিশ অফিসারকে গাড়ি তুলে গালিগালাজ করা হয় খালিস্তানি বলে, ডক্টর ভিডিও আবার বলছি, ডক্টর ভিডিও আপনারা পুলিশে থেকেও পুলিশ অফিসার কন্ট্রোলে থেকেও কিছু করতে পারেননি। আমি সায়নদীপের কাছে আসবো। বিশ্বনাথ দা বলছিলেন আনুগত্যের কথা, সরকারি আধিকারিকদের, সরকারি কর্মচারীদের, সত্যি এখনো বিশ্বনাথ দা কিছু বলতে চাইছেন? এক লাইন নিয়ে নি, তারপরে আসছি সায়নদীপ তোমার কাছে আসবো। হ্যাঁ, আমি বারবার বলছি মেরুদণ্ড যদি আমাদের শক্ত থাকতো, আধিকারিকরা যদি বিক্রি না হয়ে যেতেন, আজকে অখিলগিরির হিম্মত ছিল না ওই ধরনের কথা বলার। বলছিলেন কিন্তু এটা তো অবশ্যই দৃষ্টান্তের, কারণ এই মনীষা সাউ মহিলা সরকারি আধিকারিক, তিনি তো একেবারে মেরুদণ্ড সোজা রেখে কথাবার্তা চালিয়ে গেছেন অখিলগিরির সঙ্গে। আর এটা তো আশার আলো অবশ্যই, কারণ এখানে অনেকেই মনে করিয়ে দিচ্ছেন মীরা পান্ডে, দময়ন্তী সেনের কথা। আমি সায়নদীপের কাছে আসবো। বলবো যে এখানে আলোচনা শুনেই বোঝা যাচ্ছে যে পুরোটাই আইওয়াস নাটক। চোরকে বলবে চুরি করতে, আবার বৃহস্পতিকে বলবে সজাগ থাকতে, নিরামিষ ভৎসনা করবে, কিন্তু এই অখিলগিরিতে বলবে তোমরা চালিয়ে যাও। এই অখিলগিরিরাই হলো তৃণমূল কংগ্রেসের সম্পদ। বিপদ হলো সব টার্গেট দেখবেন মহিলারা। দেশের রাষ্ট্রপতি সম্পর্কে জাতিগত পরিচয় তুলে যে মহিলা বিদ্বেষী মন্তব্য, তারপর বহাল তবিয়াতে আছে, আর এখন হলো একজন মহিলা রেঞ্জ অফিসারকে বারবার এই মহিলাদের টার্গেট করছে। আমি মনে করি অধঃপতিত এবং বিকৃত রুচির একটা মানুষ। এই যে 21শে জুলাই মুখ্যমন্ত্রীর বক্তৃতা নিয়ে আপনারা ঘন্টার পর ঘন্টা মূল্যবান এয়ার টাইম আপনাদের শোয়ে দেখালেন। কি মূল্য আছে এই মুখ্যমন্ত্রীর বক্তৃতার, অভিষেক ব্যানার্জির বক্তৃতার? সব তো মুখ্যমন্ত্রীর প্রশ্রয় হচ্ছে। এই যে পুলিশ কমিশনারকে দিয়ে যখন মুখ্যমন্ত্রী নিজের বাড়ির পুজোয় প্রসাদ বিতরণ করেছিলেন, সেখান থেকে এই মেরুদণ্ড বিক্রি হওয়া শুরু হয়েছে। আর এই যে আপনারা বলেন বিরাট অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার মুখ্যমন্ত্রীর, ওই যে পাবলিকলি সব IAS IPS অফিসারদের যেভাবে হেনস্থা করছে, এটা হলো ওই সরকারি আধিকারিকদের বিলো দ্য বেল্ট হিট করে মুখ্যমন্ত্রী বোঝেন কিনা জানি না, গোটা সরকারি প্রশাসনিক ব্যবস্থাটাকেই লাটে তুলে দিয়েছেন। আর তার থেকেই সাহস পাচ্ছেন এই অখিলগিরির মতন লোকেরা। মুখ্যমন্ত্রীর এই বলার অধিকার নেই। আর মুখ্যমন্ত্রী এই অখিলগিরির বিরুদ্ধে কেন ব্যবস্থা নিতে পারবেন না? এর বিরুদ্ধে FIR হওয়া উচিত, জেলে যাওয়া উচিত। আমাদেরকে বিক্ষোভ করতে গেলে অ্যারেস্ট করা হয়, সরকারি কর্মীদের বাধাদান দেওয়া হয়েছে বলে। আমি লাস্ট কথা বলবো যে এই অখিলগিরিদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী তৃণমূল ব্যবস্থা নিতে পারবে না। তার কারণ হলো জেলার নাম হলো পূর্ব মেদিনীপুর, আর ওখানে শিবরাত্রির চলতে হলো অখিলগিরি। তাই মুখ্যমন্ত্রী ওই অখিলগিরিকে সরিয়ে চলে। আমি আবারও বলছি, দেখুন তৃণমূল কংগ্রেস প্রথম থেকে এই ঘটনাকে কন্ডেম করেছে, ভর্ৎসনা করেছে, এবং সেই মহিলা অফিসারের পাশে স্বয়ং বনমন্ত্রী নিজে দাঁড়িয়ে ফোন করেছেন, আমাদের নেতা গুণাঙ্গন ফোন করেছেন। পদক্ষেপ তৃণমূল প্রথম পদক্ষেপ হচ্ছে তাকে ভর্ৎসনা করা, দল থেকে ভর্ৎসনা করা হয়েছে। পদক্ষেপ প্রশাসনের সর্বোচ্চ নেত্রী রয়েছেন, তিনি শুধু ভর্ৎসনা, শুধু প্রতিবাদ তাতেই হয়ে গেল, তাতেই সাতক্ষণ মাপ হয়ে গেল। রাষ্ট্রপতিকে যেভাবে অপমান করেছিলেন, শুধু ভাষায় নয়, মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছিল। আমাদের একটা বিরতি নেওয়ার সময় হয়েছে। অরূপ বলছেন বটে, কিন্তু প্রশ্নটা এখানেই উঠছে, বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন বলতে হয় কিছু মানুষের মুখ দেখে তৃণমূলকে ভোট দেয় না? আসলে মানুষ তৃণমূলকে ভোট দিতে চায়, বাংলার ইমেজ নষ্ট হচ্ছে, কেন বারবার বলতে হচ্ছে? এহেন নেতা মন্ত্রীদের আচরণে কি? বৈঠকের মাঝেই হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন তৃণমূল নেতা। অভিযোগ, বিডিওকে জলের বোতল ছুঁড়ে মারলেন হাবড়া 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দলের মধ্যে শুদ্ধিকরণের বার্তা দিচ্ছেন,
তখন উলটপুরান উত্তর 24 পরগনার হাবড়া 2 নম্বর ব্লকে। টেন্ডার নিয়ে বৈঠক চলাকালীন রীতিমতো তুলকালাম বাঁধল বিডিও অফিসে। আরাবুল ইসলামের মতো বিতর্ক বাঁধালেন আর এক তৃণমূল নেতা। প্রশাসন সূত্রে খবর, বুধবার বিডিও অফিসে ছিল টেন্ডার নিয়ে বৈঠক। বিডিও শীতাংশু শেখর শীতের সঙ্গে বৈঠকে বসেন হাবড়া 2 পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস, ছিলেন পূর্ত কর্মাধ্যক্ষ ফজলুর রহমান মল্লিক এবং কয়েকজন ইঞ্জিনিয়ার। মিটিং চলাকালীন টেন্ডার নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় পঞ্চায়েত সমিতির সভাপতি এবং বিডিওর মধ্যে। তখনই মেজাজ হারান সভাপতি রতন দাস। টেবিলের ওপরে থাকা জলের বোতল নিয়ে ছুঁড়ে মারেন বিডিওকে। লক্ষ্যভ্রষ্ট হয়ে তা কর্মাধ্যক্ষ ফজলুরের গায়ে লাগে। এরপর বিডিওর বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে জেলা শাসক ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দফতরে চিঠি দেন পঞ্চায়েত সমিতির সভাপতি। চিঠিতে পঞ্চায়েত সমিতির সভাপতির অভিযোগ, বিডিও ঠিকমতো কাজ করছেন না, অফিসে তিনি মত্ত অবস্থায় থাকেন। ওনার চেয়ার ছেড়ে আমার পাশে এসে দাঁড়িয়ে বলছে আপনি আমার ঘরের থেকে বেরিয়ে যান। তো ছোড়াছুড়ি হয়েছে, কিন্তু বিডিওর সেই অশ্লীল ব্যবহার, উনি একটা অশ্লীল ব্যবহার করেছে আমাকে, এবং উনি বলছে আমাকে রাত 7টা 8টার পরে কেউ ফোন করবে না, এবং উনি কি মদ্যপান করে থাকে, কি করে থাকে। বিডিও সভাপতি দ্বন্দ্ব ঘিরে প্রকাশ্যে এসেছে তৃণমূলের কোন্দল। পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি খারিজ করে বিডিওর পাশে দাঁড়িয়েছেন পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। সভাপতি সাহেব যে কথাগুলো বলেছে, আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমাদের পাশে এক কর্মাধ্যক্ষ আছে বা আমরাও আছি, এ নিয়ে কোনো ধরনের কোনো দিন আলোচনা করেওনি। যে অভিযোগের কথা বলা হচ্ছে আমরা শুনলাম, সে অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, শাসক দলের নেতা, তিনি রাজ্য সরকারের একজন বড় অফিসারের বুকে জলের জগ ছুড়ে মারবেন, এটাই তো অত্যন্ত স্বাভাবিক। আমরা এর আগেও দেখেছি তো, এখানে ভীমরুল বলে কে একজন আছে, সে তো প্লাস্টিকের জগ ছুঁড়েছিল একজন অধ্যাপিকার মুখে, তো অধ্যাপিকার পরিবর্তে বিডিওর উপরে ছুঁড়ে দিয়েছে, এটাই তো তৃণমূল। একটা পঞ্চায়েত সমিতির সভাপতির সঙ্গে একটা বিডিও অর্থাৎ এক্সিকিউটিভ অফিসার পঞ্চায়েত সমিতি ভালো সম্পর্ক থাকা উচিত, এটা একটা অনভিপ্রেত ঘটনা। তবে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এই ব্যাপারে অত্যন্ত যত্ন সহকারে দেখছে, আশা করছি এই সমস্যা থাকবে না। তো এটা এমন কোনো ব্যাপার নয়, আমরা যারা জনপ্রতিনিধি এবং যারা সরকারি আধিকারিক, আমরা একটা ছাতার নিচেই আছি। এমন ঘটনা অবশ্য এই প্রথম নয়। অতীতে প্রাক্তন বিধায়ক ধীমান রায় তৎকালীন হাবড়া 2-এর বিডিওর সঙ্গে ঝামেলায় জড়িয়েছিলেন। অভিযোগ, লাথি মেরে বিডিও অফিসের দরজা ভেঙে ফেলেন প্রাক্তন বিধায়ক। 2012 সালের 25 এপ্রিল ভাঙড় কলেজে ঢুকে অধ্যাপিকাকে জলের জগ ছুঁড়ে মারার অভিযোগ ওঠে তৃণমূল নেতা আরাবুল ইসলামের বিরুদ্ধে। ওই সময় ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি ছিলেন তিনি। এবার বিডিওকে জলের বোতল ছুঁড়ে বিতর্ক বাঁধালেন হাবড়া 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। আরাবুল কায়দায় জগ ছুঁড়ে মারলেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিডিওর দিকে। সরকার কি তার আধিকারিকের পাশে দাঁড়াবে? কর্তব্যরত অবস্থায় আধিকারিকের বিরুদ্ধে এই আক্রমণাত্মকতার কাজে বাধা দেওয়া, এটা তো আইনগতভাবে তার ব্যবস্থা নেওয়া উচিত, জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করা উচিত। সেইটা করার মতন মনোভাব কি মুখ্যমন্ত্রী আছে, প্রশাসনের আছে? এ বিষয়ে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি বিডিও। জেলা প্রশাসনও এই নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ওই যে একটা কথা আছে না, সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, কিন্তু আরাবুলরা ফিরে ফিরে আসে। আমি এখানেই সুমনদার কাছে আসবো, মানে বাংলা কি আরেকটা তাজা নেতার অপেক্ষায়? দেখো পাপিয়া, তৃণমূলের সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি, প্রশাসনিক সংস্কৃতি এখন তলানিতে গিয়ে ঠেকেছে। মমতা বন্দ্যোপাধ্যায় খুব কনসাসলি তৃণমূল কংগ্রেস তার দলকে একটি মানি মেকিং মেশিনে পরিণত করেছেন। যখনই ফ্রিকশন হচ্ছে, পয়সা উপার্জনের রাস্তায় যখনই প্রশাসন বাধা হয়ে দাঁড়াচ্ছে, এই তৃণমূল কংগ্রেসের নেতারা কখনো বলছে পেটাবো, কখনো বলছে ফিরে যেতে পারবেন না, কখনো জগ ছুঁড়ে মারছে। এটা বাংলার মানুষ দেখছে। আজকে একটু এর আগের যে টপিকে আলোচনা হচ্ছিল সেটা নিয়ে খালি একটা কথা বলি, তৃণমূল কংগ্রেস লিখতে খুব ভালোবাসে, বাংলার গর্ব মমতা, বাংলা এই মেয়েকেই চায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের মন্ত্রী, একজন ক্যাবিনেট মিনিস্টার, একজন মহিলা আমলাকে বলছে ফিরে যেতে পারবেন তো? আপনার আয়ু আর বেশি দিন নেই, আর হয়তো 7 থেকে 10 দিন। মহিলা রাষ্ট্রপতি আক্রান্ত হচ্ছে ভার্বালি। এই বাংলা উপহার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগে এখানে অরূপ চক্রবর্তী বললেন লিডার অফ অপোজিশন কেন গ্রেপ্তার করা হয়নি খালিস্তানি বলাতে। আমিও বলছি গ্রেপ্তার করা উচিত ছিল। আপনারা তো প্রতিবাদ করেননি যখন লিডার অফ অপোজিশন একটা কুৎসিত নোংরা গালাগালি
রাহুল গান্ধী সম্বন্ধে প্রয়োগ করেছিল? কেউ প্রতিবাদ করেননি, আপনারা কেউ প্রতিবাদ করেননি, একবার বলেননি। আমি নিজে অনিয়ার এই এবিপি আনন্দ সহ প্রতিবাদ করেছি, আমরা প্রত্যেকে প্রতিবাদ করেছি। কে বলেছে প্রতিবাদ করেছি? আপনি দেখেননি? আমার খালি একটাই বক্তব্য বাংলার মা বোনেদের কাছে, শুধু 1000 টাকার লক্ষ্মীর ভান্ডারে মজে থেকে কতদিন এআইসিসির উত্তর এআইসিসি দেবে, এআইসিসির উত্তর এআইসিসি দেবে। বাংলার কংগ্রেস কর্মীরা বাংলার কথা বলবে। খুনি তৃণমূলকে 1 ইঞ্চি জমি ছাড়া হবে না। 5 দিন আগেও খুন হয়েছে কংগ্রেস কর্মী ময়নাগুড়িতে, তার উত্তর আগে দিন। লজ্জা হয় না? ময়নাগুড়িতে খুন করেছে। সম্প্রতি ব্যারাকপুর, আমি বলছি কোথাও দৃষ্টান্তমূলক পদক্ষেপ হয়েছে যাতে দেখে বোঝা যাবে যে না দল এবং প্রশাসন একেবারে কড়া বার্তা নিয়েছে? না পাপিয়া, দেখুন আমি বলছি এই যে ঘটনাটা আপনি দেখালেন, এই যে উত্তর 24 পরগনার ভদ্রলোকের নাম সম্ভবত রতন বা রত্ন বলে তো আমরা বুঝি। রত্ন আবার দু রকমের হয়, একটা আসল রত্ন, একটা নকল রত্ন। মানে ধরুন আপনি ওই একটা আমেরিকান ডায়মন্ড, একটা অরিজিনাল ডায়মন্ড হয়, এই হচ্ছে আমেরিকান ডায়মন্ড, নকল রত্ন। কারণ উনি জলের বোতল ছুঁড়ে, অত্যন্ত অন্যায় ঘৃণ্য কাজ, প্রশাসন ব্যবস্থা নিক। কিন্তু আসল রত্ন হতে গেলে কি করতে হয় জানেন? ধরুন একজন সরকারি আধিকারিক, তিনি কাজ করতে অঞ্চলে যাচ্ছেন, তাকে প্রকাশ্যে গুলি করে খুন করে দেওয়া হলো ডিসি পোর্ট বিনোদ মেহতা, এবং যার বিরুদ্ধে অভিযোগ অরূপ বলছিল যে রত্নর কথা, আমি বলছি সেই রত্নগুলো কি এতই আপন, এতই নিজের যে তাদেরকে যখন ইচ্ছে মতো ব্যবহার করা যায়, যেমনটা একেবারে চিরঞ্জিত চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন বাহুবলী বলে, তাই কি এদের অস্বীকার করা যায় না? তাই কি এখন রত্ন বলে মানতে অসুবিধা হচ্ছে বলে এটা খারাপ রত্ন ভালো রত্ন বলে ডিফাইন করলেন? আরো আমি দিদি আমি বলবো নিজেরা কি করছেন? এটাই বদল এনেছেন, এই বদল এনেছেন, এই বদল এনেছেন আপনারা। আবার বলবে, আসবো, একটু বলতে দাও। ঘোষণা করা হচ্ছে দেখে আমার অত্যন্ত খারাপ লাগছে। দেখুন এই যে ব্যাচ কাকুকে দেখলাম পিঠের পেছনে, তো পুরো দেয়ালটায় ব্যাচ ভর্তি। তা ধরে নিচ্ছি উনি বড় তৃণমূলের নেতা, কারণ তৃণমূলের নেতা কে কত বড় কি করে বোঝা যায়? দেখবেন গাড়ির সামনে ব্যাচ ভর্তি, দেয়ালের পেছনে ব্যাচ ভর্তি, এরকম ধরনের বোঝা যায়। তো ঠিক আছে, উনি রত্ন না হয় ঠিক আছে, তৃণমূল প্রতিনিধি বললেন খারাপ রত্ন, ব্যবস্থা নাকি নেওয়া হবে। কিন্তু আমি অন্য একটা জায়গায় বিচলিত হলাম। আমি ভাবলাম এই লোকটা এতটা ভদ্র হলো কি করে? আপনারা যদি বারবার না বলতেন যে জলের এরকম একটা বোতল ছুঁড়েছে, আমি ভাবতাম বোধহয় পকেট থেকে অন্য কিছুর বোতল বের করে ছুঁড়েছে, কারণ দলীয় সংস্কৃতিটা অবনমিত হতে হতে ওই জায়গায় গিয়ে ঠেকেছে। বারংবার একজন অধ্যাপিকাকে চক্রান্ত থেকে শুরু করে একজন মিডিয়াকে এইভাবে নিগ্রহ করা, আমার সন্দেশখালী নিয়ে অভিযোগ বলছে, আমার সন্দেশখালী নিয়ে অভিযোগ বলছে বিজেপি এরা বড় বড় কথা বলবে, সন্দেশখালীতে আজকে বৈঠক ছিল যে কে সভাপতি হবেন, ব্লক সভাপতি কে হবেন, আর সেখানেই দেখা গেল সুজিত বসু বলছেন যে স্বচ্ছ ভাবমূর্তি চাই। এই স্বচ্ছ ভাবমূর্তি নিয়েই তো বারবার প্রশ্ন উঠছে। সন্দেশখালীতে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে জট কাটেনি, দলের অন্তর্দ্বন্দ্বের কারণেই কি সন্দেশখালীতে তৃণমূলের সাংগঠনিক রদবদল হলো না? বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে জেলবন্দি শেখ শাহজাহানের অনুগামীদের সংঘাতের চোরা স্রোত। এখন কোনো কমিটি হবে না, আমরা শুনবো, যা প্রস্তাব আসবে আমাদের কাছে, সেটা মমতা ব্যানার্জির কাছে আমরা পাঠাবো। অব্র সুজিত বসু বলছেন যে স্বচ্ছ ভাবমূর্তির কি নমুনা আমরা তো একের পর এক দেখে চলেছি। এই ছেড়েই দিন, এই সুজিত বসু যিনি নাকি একসময় এগরোল বিক্রি করতেন, এখন বিশাল বড় নেতা হয়েছেন, খুব ভালো কথা, এটা ওনার সাকসেস। কিন্তু এই সাকসেসফুল মিনিস্টারকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জাস্ট কয়েক সপ্তাহ আগে একটা প্রশাসনিক বৈঠকে বলেছেন উনি নাকি পরিষ্কার দখলদারিদের বসান, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। উনি আবার পাঠাবেন লেটার, নোংরামি হচ্ছে, নাটক হচ্ছে। এই তৃণমূলের ছাড়া নর্দমা পরিষ্কার বলছি, এখানে বসে বসে মুখপাত্ররা এক কথা বলেন আর অ্যাকশনে অন্য রকম। অদ্ভুত ব্যাপার।
শাহজাহান শিবু হাজরা বাদ দিয়ে তৃণমূলে নেতা হওয়ার মতন কেউ নেই। এই বারবার প্রমাণিত সূত্র। অনুব্রত মণ্ডল জেলে থাকলেও তাকেই জেলার সভাপতি করে রাখতে হয়, কারণ এই সব সম্পদ নিয়েই তৃণমূল চলে। আমার আগের খালি কথা যে এই বিডিওরাই তো জাল সার্টিফিকেট করেছে, এই বিডিওরাই তো ভোট লুট করেছে, তারপরে জলের জগ ছুঁড়ে মারতে হচ্ছে কেন? কেউ বিডিও কি একটু প্রতিবাদ করছেন? এই যেমন বালি পৌরসভার এফওকে তিনি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার ট্রান্সফার হতে হয়েছে, এই রকম ভিডিও কয়েকজন আছে বলেই কি তাদের এই হেনস্থা? নাহলে কি সরকারি অফিসারদের মুখ্যমন্ত্রী যেভাবে নিজের দলদাস বানিয়েছেন সেটাই গোটা প্রশাসনের চেয়ার হয়ে দাঁড়িয়েছে? এইটাই একটা যে পশ্চিমবাংলা সরকারের সামনে সবচেয়ে বড় এই যে বামফ্রন্ট এত জ্ঞানের বাণী দেয়, ওই নজরুল ইসলাম যখন জ্ঞান তো শুনতেই হবে। এই যে যা চুরি তৃণমূল গোটা রাজ্য জুড়ে করছে, হালের কথা বলছো তো? এক সেকেন্ড প্লিজ, আমি বলছি কি হালের কথা বলছো তো? তোমরা বারবার ইতিহাসে চলে যাও। অবশ্যই ইতিহাস কথা বলে সাম্প্রতিকে কথা তো বলেই, কারণ এই সন্দেশখালীতে 56 দিনের মাথায় শেখ শাহজাহান গ্রেপ্তার হয়, আর তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন যে দল সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবে দেখতে পারত। আমি যখন একের পর এক ভাইরাল ভিডিও, সেটাই তো বলছি তো। বিশ্বনাথ দা একটু বিশ্বনাথদার কাছে আসবো। সন্দেশখালীতে 8387 ভোটে পিছিয়ে রয়েছে তৃণমূল, তাই কি বিশ্বনাথ দা? না দেখো, মানে সন্দেশখালীতে শেখ শাহজাহানের অত্যাচারের মানে যে বিষয়টা ফুটে উঠেছিল দিনের পর দিন, তৃণমূল কংগ্রেস আপ্রাণ চেষ্টা করেছিল ড্যামেজ কন্ট্রোল করতে, কিন্তু শেষ রক্ষা হয়নি। কারণ ভোটটা করায় শাহজাহান যদি থাকতো তোমাকে শিওর তুমি 8000 ভোটে তৃণমূল ওখানে পিছিয়ে আছে বলছে তো, যদি শেখ শাহজাহান থাকতো তাহলে 80,000 ভোটে ওখান থেকে লিড হতো। ফলে শেখ শাহজাহানরা ভোট করায়, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই মুহূর্তে বলতে হয়েছে যে সে একটু ভেবে দেখতে পারতো দল, যদি সত্যি শেখ শাহজাহান জেলে না যেত আমি ড্যাম শিওর তৃণমূল কংগ্রেস ওখান থেকে লিড করতো সন্দেশখালী থেকে, এবং নেতৃত্বের অভাবটাও আজকে থাকতো না। কিন্তু আমি আগের কনটেক্সটে দুটো জায়গা তোমাকে খুব সিরিয়াসলি বলছি যে একজন অধ্যাপক হিসেবে আমার মনে হয় যে বিডিও থেকে শুরু করে পুলিশ অফিসার বা একজন অধ্যাপক বা স্কুল টিচার, সে যদি একটু মেরুদণ্ড নিয়ে চাকরি করতে চায় তাহলে আপনাকে কিন্তু অ্যাসোসিয়েশন স্ট্রং করতে হবে। অর্থাৎ ইন্টারেস্ট গ্রুপগুলোকে শক্তিশালী না করে যদি অ্যাসোসিয়েশনগুলো আপনার প্রোটেকশনে না আসে তাহলে এই সরকারের থেকে কিন্তু আপনার মুক্তি নেই। দ্বিতীয় যেটা যে মানে শ্রমিক ভট্টাচার্য মানে বিজেপির নেতা শ্রমিক ভট্টাচার্য যেভাবে মানে কাব্যিকভাবে বলছেন, ব্যাপারটা কাব্যিকভাবে নয়, এবং সুজন চক্রবর্তী যেভাবে বলছেন সেইটা নয়, কেবলমাত্র টেলিভিশনে বলার নয়। বিরোধী রাজনৈতিক দলের থেকে তুমি আমায় বলো এই ধরনের ঘটনার পর কয়টা মিটিং হয়, কয়টা মিছিল হয়, কয়টা প্রতিবাদ হয়? এখানে সুমন কংগ্রেসের আছে প্রতিনিধি, কয়টা মিটিং মিছিল ভাই রাস্তায় নামে তোমরা প্রতিবাদ করতে পারো? বিরোধী রাজনৈতিক দলকে এর জন্য অনেকটা দায়ী নয় যে তোমাদেরকে আমরা বিরোধী রাজনৈতিক দলে বসিয়েছি, তোমরা তোমার ভূমিকা পালন করতে পারছো না? শুভেন্দু অধিকারী তার ভূমিকা পালন করতে পারছে না, শ্রমিক ভট্টাচার্য তার ভূমিকা পালন করতে পারছে না। ফলে একদিকে অ্যাসোসিয়েশন গুলোকে শক্তিশালী করতে হবে এবং একই সাথে বিরোধী রাজনৈতিক দলের জায়গা থেকে যদি সরকারের উপর চাপ না তৈরি করো তাহলে এবিপি আনন্দের কেবলমাত্র আর্কাইভ করবে। আমরা এক একদিন এক একটা শো করবো বটে, কিন্তু এই কর্মচারীদের উপর অত্যাচার শাসক দলে চলবেই। একটু বলতে দিতে হবে আমাকে। না উনি কংগ্রেসকে অ্যাড্রেস করেছেন। আমি একটা বিশ্বনাথ দা একদম সঠিক কথা বলেছেন। ভিজিবিলিটি একটা বড় ইস্যু রাজনীতিতে, মানুষের দেখার প্রয়োজন কারা রাস্তায় আছে। কিন্তু বাংলায় রাজনীতিকে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় যেভাবে পোলারাইজ করেছে, আমি কিন্তু একবারে ইন্টারাপ্ট করিনি, যেভাবে পোলারাইজ করেছে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় অবশ্যই সমস্যা হয়েছে। পয়সা এবং পোলারাইজেশন বাংলার সরল রাজনৈতিক আবহাওয়াকে দুর্বিষহ করে তুলেছে। অরূপ, তুমি তখন রত্নর কথা বলছিলে, আমি চিরঞ্জিত চক্রবর্তী বিধায়ক, তিনি বলেছিলেন যেমন আগে লেঠের রাখতো না জমিদাররা, ওই ধরনের একটু রাখছে। নিশ্চয়ই তোমাকে আর বলে দিতে হবে না কি প্রসঙ্গে বলেছিলেন।
আমি বলছি তাহলে তোমরা যখন দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, ব্যবস্থা নিচ্ছ না কেন? না না, ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনাকে কে বলেছে? আজকে দেখুন, আবারও বলছি, তৃণমূল কংগ্রেসই একমাত্র দল যাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ ওঠে দলের পদাধিকারীদেরও রেয়াত করা হয় না। আপনি আমাকে সারা ভারতবর্ষের বুকে একটা এক্সাম্পল দেখান যেখানে মুশকিল হচ্ছে নতুন এলে উত্তেজনা থাকে। এবার মুশকিলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে এক্সাম্পল গুলো নিয়েছে, আপনি দেখান সারা ভারতবর্ষের বুকে বিজেপি একটা অজয় মিশ্রা টেনি তার বিরুদ্ধে কোনো এক্সাম্পল নিয়েছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো এক্সাম্পল নিয়েছে, আকাশ বিজয়বর্গীয়ের বিরুদ্ধে কোনো এক্সাম্পল নিয়ে ব্যবস্থা নিয়েছে? তৃণমূল কংগ্রেস নিয়েছে, সেটা বকখালি হোক, সেটা সন্দেশখালী হোক, বা সেটা পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নিয়েছে বলে আজকে তাদেরকে সরিয়ে দিয়েছে। বিজেপি পুরো শুভেন্দু অধিকারী শোনা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না। 2016 সালে যতদিন বামপন্থীরা বিরোধী ছিল, তৃণমূলের সরাসরি বিরোধিতা করেছে এবং আক্রমণের ঘটনাগুলো দেখছে। সাজানো বিরোধী যেই এসছে সেই ভিজুয়ালাইজেশনে আর বিশ্বনাথ আপনি মনে করেন যে পশ্চিমবাংলার বিরোধিতার কোনো ডেমোক্রেটিক স্পেস আছে? এটা রাজনীতি না সমাজ বিরোধীদের সঙ্গে গুন্ডামি? রাজনীতি করার সমাজ বিরোধীদের বিরুদ্ধে গুন্ডামি করা দুটোকে এক করা যায় না মনে করি। অন্তত এক মিনিট, খুব ভারতীয় জনতা পার্টির একটা মিনিমাম লজ্জা থাকা উচিত। এরা না না, আমাদের লজ্জা থাকবে তো, তাই তো আমরা বিরোধিতা করছি। আর আপনারা কি বিরোধিতা করছো? কিসের বিরোধিতা করছো? কিসের বিরোধিতা করছো? কথা শোনা যাচ্ছে না, কিন্তু প্রশ্নটা বারবার উঠছে যে এই শেখ শাহজাহান বা এই একের পর এক ঘটনা বা এই সরকারি আধিকারিককে হুমকি বা ভিডিওকে জগ ছুঁড়ে মারা বা বোতল ছুঁড়ে মারা, দৃষ্টান্তমূলক ব্যবস্থা বা পদক্ষেপ কোথায়? নিশ্চয়ই আপনাদের মনে থাকবে 5ই জানুয়ারি যখন ইডির ওপর হামলার ঘটনা ঘটে, সেই রেশন দুর্নীতির কাণ্ডেরই খোঁজ করতে গিয়েছিল ইডি। রেশন দুর্নীতির প্রসঙ্গ যখন উঠে এলো, আপনাদের সামনে রাখবো জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে 1.5 কোটি টাকার লেনদেন নিয়ে মুখে কুলু পাচ্ছেন এ ব্রাদার্স। কারা তারা? নিশ্চয়ই আপনারা জেনে গিয়েছেন এতদিনে যে তারা হলেন আনিসুর রহমান ও আলিফ নূর। ইডি সূত্রে আরো খবর যে জেরায় তারা কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন না। চালকল ব্যবসার সূত্রে বাকিবুর রহমানের সঙ্গে 90 লক্ষ টাকার লেনদেন হয়েছিল, জেরায় দাবিও করেছেন আনিসুর আর আলিফ। দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের সঙ্গে কেন আর্থিক লেনদেন হয়েছিল, খাদ্যমন্ত্রী থাকাকালীন শেষ 2 বছরে কেন জ্যোতিপ্রিয় মল্লিককে 1.5 কোটি টাকা দিয়েছিলেন। সূত্রের দাবি ইডির জেরায় এই সব প্রশ্নের জবাব এড়াচ্ছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার দাদা চালকল মালিক আলিফ নূর। রেশন দুর্নীতি মামলায় গত মঙ্গলবার রাজারহাট, বারাসাত, দেগঙ্গা, বসিরহাট ও ভাঙড় সহ 10 জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যার মধ্যে ছিল প্রাক্তন খাদ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান ও তার দাদা আলিফ নূরের বাড়ি এবং চালকলও। ইডি সূত্রে দাবি আনিসুর ও আলিফের বাড়িতে তল্লাশিতে বেশ কিছু আর্থিক লেনদেনের নথি মিলেছে, যাতে দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিককে মোট 1.5 কোটি টাকা দিয়েছিলেন আনিসুর ও আলিফ। 70 লক্ষ টাকা ব্যাংক অ্যাকাউন্টে এবং 94 লক্ষ টাকা নগদে দেওয়া হয়েছিল। প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে 2 ভাইয়ের এই লেনদেনই এখন কেন্দ্রীয় তদন্তকারীদের নজরে। ইডি সূত্রে জানা যাচ্ছে যে গত মঙ্গলবার এই 2 ভাইয়ের চালকল এবং বাড়িতে হানা দিয়ে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে। সেই নথিপত্র মতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে এই 2 ভাইয়ের কাছ থেকে নগদে এবং ব্যাংক অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় 1.5 কোটি টাকা গিয়েছে। এই টাকার সাথে রেশন দুর্নীতির টাকার কোনো যোগসূত্র রয়েছে কিনা পুরোটা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 94 লক্ষ টাকা নগদে কি জন্য দেওয়া হয়েছিল তাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর কোন কোন প্রভাবশালী সুবিধে পেয়েছিলেন তাও রয়েছে ইডি স্ক্যানারে। জ্যোতিপ্রিয় মল্লিকের টাকা এবং অন্যান্য বিভিন্ন মন্ত্রীর টাকা, এই সমস্ত বাকিবুর থেকে শুরু করে আনিসুর এরকম লোকেদের মাধ্যমে এই টাকা মার্কেটে খাটতো, এই টাকা ব্যবসায় খাটতো। এই টাকা জনগণের টাকা, এই টাকার হিসেব দিতে হবে, হিসেব না দিলে পরে জেলে যেতে হবে। এই যে টাকা তো জ্যোতিপ্রিয় মল্লিককে এমনি দেয়নি, তার পরিবর্তে এরা কিছু লাভ পেয়েছে, অথবা জ্যোতিপ্রিয় মল্লিক এদেরকে কোনোভাবে টাকা পাইয়ে দিয়েছে এবং সেই টাকায় ফেরত নিয়েছে। পরে আদালতের কাছ থেকে মানুষ চাইছে যে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হোক। রেশন দুর্নীতিতে মানুষের রেশনের অধিকার কেড়ে নিয়ে লুঠের ব্যবস্থা করেছেন এবং এর দায় একা জ্যোতিপ্রিয় মল্লিকের না। আমি আগেও বলেছি, আমি আবার বলছি, পশ্চিমবাংলায় 7 কোটির বেশি মানুষ রেশন নেয় না, কিন্তু সরকার রেশন দেয় মুখ্যমন্ত্রী এবং মুখ্য সচিবের কথা অনুযায়ী 10 কোটি মানুষকে। সপ্তাহের 3 কোটি মানুষের রেশনের টাকা লোপাট। এই লোপাট তৃণমূলের গহ্বরে গিয়ে হাজির হচ্ছে 25-75 ভাগ।
অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, রেশন দুর্নীতিতে ধৃত বাকিবুর রহমানের থেকে 90 লক্ষ টাকা পেয়েছিলেন দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি ও তাঁর দাদা। সূত্রের খবর, ইডির জেরায় দুই ভাই দাবি করেছেন বাকিবুরের সঙ্গে তাদের পারিবারিক সম্পর্ক রয়েছে, তাঁদের এবং বাকিবুরের চালকল রয়েছে। সেই সূত্রেই টাকার লেনদেন বলে দাবি করেছেন আনিসুর ও আলিফ। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, দোষীরা চিহ্নিত হোক, শাস্তি পাক। তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন শুধু মুখে বলে না, কাজে করেও দেখায়। সেই কারণে তৃণমূলের কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগের সাবস্টেন্সিয়াল প্রমাণ থাকে, তৃণমূল কংগ্রেস দলগতভাবে বা প্রশাসনগতভাবে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পিছপা হয় না। কিন্তু তদন্তের নামে প্রহসন এবং দীর্ঘমেয়াদী তদন্তের মধ্যে দিয়ে শুধুমাত্র সামাজিক সম্মানহানির যে প্রচেষ্টা চলছে, আমরা সেটার বিরোধিতা করি। প্রাক্তন খাদ্যমন্ত্রী সংস্থায় বিনিয়োগকারী হিসেবে প্রথম আলিফ নূরের নাম উঠে আসে। ইডি সূত্রে আরও দাবি, জ্যোতিপ্রিয়কে আনিসুর ও আলিফের দেওয়া 1.5 কোটি টাকার মধ্যে 70 লক্ষ টাকা প্রাক্তন খাদ্যমন্ত্রী 3 সংস্থায় বিনিয়োগ হয়েছিল। সুকান্ত মুখোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি অভ্রর কাছে আসবো। প্রাক্তন খাদ্যমন্ত্রী সিএর বাড়িতে তল্লাশি চালিয়ে এত তথ্য পাওয়া গিয়েছিল, দুর্নীতির তথ্য ভান্ডার। ইডি দাবি করেছিল আদালতে, বিস্ফোরক দাবি। আমি বলছি, এত বড় অঙ্কের লেনদেন মাথা অব্দি পৌঁছতে পারবে তো? তদন্ত সেই পথে এগোবে তো? কারণ নিয়োগ দুর্নীতির তদন্ত মানে শিক্ষায় আমরা দেখছি মাঝপথেই থমকে আছে, এক্ষেত্রে রেশন দুর্নীতির তদন্ত। দেখুন, সম্মানীয় অ্যাকিউজড চোর জ্যোতিপ্রিয় মল্লিক, উনি এখন তো জেলে আছেন। উনি অনেক নাটক করেছিলেন, এদিক ওদিক ঝুলে খুব মরে যাওয়ার নাটক করে এসএসকেমে অনেকদিন শুয়েছিলেন। কিন্তু তার সঙ্গে উনি একটা বাণী দিয়ে ফেলেছিলেন কিন্তু মাঝখানে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। এবং আমরা প্রকারান্তরে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু পাশে দাঁড়িয়েছেন এই অ্যাকিউজড চোর জ্যোতিপ্রিয় মল্লিকের। এই উত্তর তৃণমূল কংগ্রেসকে দিতে হবে, যে যেই দলের একজন বড় নেতা, যাকে আবার এই দল আমাদের মাতালো বলেছে, সেই নেতা যখন ক্যালকাটা হাইকোর্টে দাঁড়িয়ে 2013 সালে বলে খাদ্য দপ্তরে ব্যাপক দুর্নীতি হচ্ছে, তারপরেও এত বছরের পর বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অ্যাকিউজ চোর বালুকে ওই দপ্তরের মন্ত্রী বানিয়ে রেখে দিলেন কেন? এই উত্তর আমি আবারও বলছি, যারা দুর্নীতি করেছে জেলের পেছনে থাক, কিন্তু রাজ্যে দুর্নীতি হলে জেলের পেছনে। আর নিটের দুর্নীতিতে ধর্মেন্দ্র প্রধান সংসদে বসে লেকচার মারবে, বড় বড় লেকচার মারবে। যে দুর্নীতি করবে নিয়ে বলো, এই চালচলকে নিয়ে বলো, এসএসকেএম সাধারণ লোক পেট পায় না, আর এরা গিয়ে ফুটানি মারে। এক লাইন বলতে হবে, প্লিজ এই সাজানো নাটক বন্ধ, প্লিজ এই সাজানো নাটক বন্ধ। পাশে দাঁড়িয়ে একজন ওই মহিলা আধিকারিককে বলছিল, জনগণের পয়সায় আপনাদের মাইনে হয়, আর এই যে বাকিপুর থেকে জ্যোতিপ্রিয় মল্লিকরা যে টাকাটা চুরি করেছে, ওটাও জনগণের টাকা। আর আমার কথা হলো যে কবে অ্যারেস্ট হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, আর এতদিন বাদে এই এদের বাড়িতে তল্লাশি হচ্ছে, এরা কি সম্পদগুলোকে গচ্ছিত রেখেছে? ইডি, সিবিআই, কাপুর কন্ট্রোল থেকে এই চালকল একটা মামলা ইতিমধ্যেই জামিন পেয়ে গেছে। এই যে ইডি, সিবিআই এই ঠান্ডা করে, এটা কি সেটিং? এইটাকে এই যে চ্যানেলে যে সেটিং হচ্ছে, এটা বিশ্বনাথ দাকে দেখো, আমার মনে হয় যে সবচেয়ে বড় অর্গানাইজ ক্রাইম যদি পশ্চিমবাংলা কিছু হয়ে থাকে সাম্প্রতিককালে, তাহলে অবশ্যই রেশন দুর্নীতি। এবং এটা ভাবার কোনো কারণ নাই যে রেশন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এককভাবে এই কাজটা করেছিলেন বা তার নেতৃত্বেই হয়েছে। এটা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে একটা সিস্টেম বা ইকোলজির মাধ্যমে হয়েছে। সর্বোচ্চ পর্যায়ে কিন্তু যদি তদন্তটা যদি না চলে, তাহলে পরিষ্কার আমি বলছি যে নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে সেটিং এর তত্ত্ব বিরোধীরা তুলছেন, এটা আরো বেশি শক্তভাবে প্রমাণিত হবে যে কেন তদন্ত শেষ পর্যন্ত মাথা ছুঁতে পারছে না। এই প্রশ্নটা বারবার আসবে যে একটার পর একটা দুর্নীতি, সেটা কয়লার থেকে শুরু করে, গরুর থেকে শুরু করে, শিক্ষক দুর্নীতি থেকে শুরু করে এবং এই রেশন দুর্নীতি শেষ পর্যন্ত কেন যারা সর্বোচ্চ পর্যায়ে নির্দেশ ছাড়া এক জ্যোতিপ্রিয় মল্লিক এই কাজটা করলো, আমি বিশ্বাস করি না। আর এই দুর্নীতিতে যাদের টাকা, অর্থাৎ মানুষের টাকা, জনগণের টাকা, জনতার টাকা, যাদের কথা প্রতিটি রাজনৈতিক দল বলেন, সেই জনগণ, সেই মানুষ শেষে বিচার পাবেন তো? প্রশ্নটা রইল। এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের চোখ থাক এবিপি।